গাজা ও লেবানন পরিস্থিতির সবশেষ খবর ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত এখন বিদেশের আয়োজনে। যেটি আমরা খবরে দেখছিলাম যে হিজবুল্লাহ, হুথি, হামাস একযোগে হামলা করেছে। ইসরায়েল এই ঘটনার পরে কিছুটা কোণঠাসা হয়ে পড়লো কিনা, লেবানন এবং গাজার সবশেষ পরিস্থিতি নিয়ে আপনার হাতে কি তথ্য আছে জানাবেন? শাফিন, আসলে যদি আমরা চিন্তা করি যে সামরিকভাবে ইসরায়েল কোণঠাসা হয়েছে কিনা, অর্থাৎ হিজবুল্লাহ, হামাস এবং হুতি তাদের সাথে রণক্ষেত্রে পেরে উঠতে পারছে না, এরকম কোনো পরিস্থিতি কিনা, আমার কাছে মনে হয় সেই জায়গায় ইসরায়েল ততটা কোণঠাসা নয়। বরং ইসরায়েল সব থেকে বেশি কোণঠাসা এমন একটি জায়গায় যে নেতানিয়াহু বারবার কিন্তু একটি জিনিস নিয়ে চাপের মুখে ছিলেন, সেটি হচ্ছে জিম্মিদের মুক্তির বিষয়টি নিয়ে। আজকে যখন হামাসের শাখা কাশেম ব্রিগেডের পক্ষ থেকে এরকম বলা হলো যে ইসরায়েল যদি তার আচরণ সংযত না করে তাহলে জিম্মিদের কতদিন জীবিত রাখা যাবে বা তাদেরকে নিরাপদে ফিরিয়ে দেয়া হবে, এ ধরনের কোনো প্রতিশ্রুতি হামাস দিতে পারছে না, কাশেম ব্রিগেড দিতে পারছে না। এরকম যখন একটি বার্তা আসে তখন কিন্তু নেতানিয়াহু এবং ইসরায়েলের জন্য বিষয়টি যথেষ্ট চাপের, কারণ তাদের অন্তর্বর্তী দেশে যে মানুষরা রয়েছেন তাদের কাছেও বিষয়টি খুবই লজ্জাজনক যে তারা 1 বছর পেরিয়ে গেলেও এখনো জিম্মিদের মুক্তির বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি। অন্যদিকে যুদ্ধের দামামা কিন্তু বেজেই চলছে। এবং আপনি শেষ যেটি বললেন যে সর্বশেষ যে তথ্যটি আমরা যদি খেয়াল করি যে ইসরায়েল কিন্তু গাজায় এবং লেবাননে দুই জায়গায় পাল্টাপাল্টি হামলা করে যাচ্ছে, স্থলাভিযান চালিয়ে যাচ্ছে। এবং সবশেষ তথ্য অনুযায়ী ফিলিস্তিনিদের উপর আজকে যে আগ্রাসনটি হয়েছে তাতে প্রায় 25 জন নিহত হয়েছে, 6 জন শিশু ছিল সেখানে। তবে সব থেকে মারাত্মক অবস্থা হচ্ছে মধ্য গাজায়। আমরা জানি মধ্য গাজায় ইসরায়েল অভিযানের তীব্রতা বাড়িয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জাবালিয়ায় যে শরণার্থী শিবির আছে নর্দার্ন গাজার, সেখানে গিয়ে সেখানকার যে তথ্য পেয়েছি সেখানে দেখেছি যে সেখানে যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা আহতদের সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, তারা প্রয়োজনীয় সরঞ্জাম পাচ্ছেন না এবং গাদাগাদি করে প্রচুর মানুষকে ওখানে আশ্রয় নিতে হচ্ছে। সুতরাং গাজায় যেমন আগ্রাসন বাড়ছে তেমন লেবাননে, সাউদার্ন লেবাননে কিন্তু ইসরায়েলি অভিযান অব্যাহত আছে। তবে এই জায়গায় উল্লেখ করার মতো বিষয় যেটি, সেটি হচ্ছে হিজবুল্লাহ চুপ করে বসে নেই। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জানি যে সাউদার্ন লেবাননে যেমন ইসরায়েল হামলা করছে, ঠিক তেমন নর্দার্ন ইসরায়েলের বেস যেটিকে আমরা বলি, অর্থাৎ উত্তর ইসরায়েলের যে সেনাঘাঁটি, সেখানে কিন্তু হিজবুল্লাহ একের পর এক মিসাইল এবং রকেট হামলা চালাচ্ছে। এতে করে যেটি হয়েছে, গতকালকে আমরা এই খবরটি দেখেছি যে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা, ফায়ার ডোম সিস্টেম যেটিকে বলা হয়, ডিফেন্স ডোম, আয়রন ডোম এক্স্যাক্টলি, সেটি কিন্তু কালকে রাত থেকেই বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করছে। অর্থাৎ ওদের ইসরায়েলের যে তেল আবিবের যে শান্তি শৃঙ্খলা এবং ইসরায়েলের ভূখণ্ডের যে নিরাপত্তা, সেটি নিশ্চিত করতে কিন্তু হিজবুল্লাহর এই হামলার পর নেতানিয়াহুকে বেশ বেগ পেতে হচ্ছে। এবং অন্যদিকে যে আপনি হুতির আক্রমণের কথা বললেন, সেখানে আমরা দেখেছি যে সবশেষ হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে কিন্তু হামলাটি করেছে ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্র মিত্র দেশ হিসেবে হুতিদের একটি পাল্টা জবাব দিয়েছে। এবং এক্ষেত্রে এটি খুবই স্পষ্ট যে ত্রিমুখী একটি সংঘাতে জড়িয়ে পড়ার কারণে নেতানিয়াহু প্রশাসন কিছুটা বিপাকে তো আছেই, সেটি সামরিকভাবে না হলেও দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলের চাপ তো তাদের উপর থাকছেই। শাফিন, পাশাপাশি আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে একেবারে সরাসরি পাশে এসে দাঁড়িয়েছে ইসরায়েলের বিভিন্ন দেশে আগ্রাসন চালানোর ক্ষেত্রে, কিন্তু এই সম্প্রতি সময় আমরা দেখলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি আসলে বললেন যে তারা আর নতুন করে কোনো অস্ত্র সহায়তা ইসরায়েলকে দেবেন না। এবং যুক্তরাষ্ট্রের সামনে একটি নির্বাচন রয়েছে যেটি তাদের খুবই গুরুত্বপূর্ণ, এই নির্বাচনটি প্রেসিডেন্সিয়াল নির্বাচন। তো এই সব কিছু মিলিয়ে নেতানিয়াহু কি এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন কিনা? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আসলে কি বলছেন যে নেতানিয়াহু এই যুদ্ধটিকে আরো কত দূর এগিয়ে নিয়ে যেতে চান? শাফিন, নেতানিয়াহুর প্রসঙ্গটা যদি পরে এসে আগে যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলি যে তারা আসলে এই যুদ্ধে কি ভূমিকা রাখবে, আন্তর্জাতিক বিশ্লেষকরা স্পষ্টভাবেই বলছেন যে মার্কিন নির্বাচনের আগে তারা ইসরায়েলকে সরাসরি ইরানের সাথে কোনো সংঘাতে যাওয়া বা মধ্যপ্রাচ্য পরিস্থিতিটি আরও বেশি উত্তপ্ত হয়ে যায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত ইসরায়েল নেক, সেটা যুক্তরাষ্ট্রও চাইবে না। এবং আপনি যদি নির্বাচনের আগে ডেমোক্রেট এবং রিপাবলিকানদেরও একটু অবস্থান দেখেন, ডেমোক্রেটরা কিন্তু গাজা যুদ্ধ নিয়ে এমনিতেই প্রচুর সমালোচনার শিকার হয়েছে। বাইডেনকে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে হয়েছে, তার পেছনে একটি বড় কারণ বিশ্লেষকরা বলছেন গাজা ইস্যু ছিল। এবং রিপাবলিকানদের নিয়ে অ্যানালিস্টরা যা বলছেন সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু দিন শেষে একজন ব্যবসায়ী। তিনি ইউরোপে একটি যুদ্ধ, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ, এই দুই যুদ্ধের মধ্যে আমেরিকার ইকোনমি এবং বিশ্বের ইকোনমি যদি দুর্বল হতে থাকে, তিনি এ ধরনের কোনো যুদ্ধ চালিয়ে যাবেন বা সেই যুদ্ধে তিনি খুবই আগ্রাসী ভূমিকা রাখবেন কিনা, সেটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং আপনি যদি নেতানিয়াহুর বিষয়টি চিন্তা করেন, শাফিন, নেতানিয়াহু একটি চরম বিপাকে আছেন।
তার সার্ভাইভালের জন্য, তার টিকে থাকার জন্য যুদ্ধটি চালিয়ে যাওয়ার অন্য কোনো বিকল্প নেই বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। তারা এভাবে জিনিসটি ব্যাখ্যা করেন যে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে কয়টি মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ উঠেছে, তিনি যদি যুদ্ধটি শেষ করে দেন তাকে তো বিচারের আওতায় আসতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিলে নেতানিয়াহু তাকে সরাসরি বিচারের মধ্যে পড়তে হবে। এবং তার পেছনে কিন্তু এটিও বড় একটি কারণ যে এতগুলো জিম্মি যে আটকে রাখা হয়েছে, 1 বছর নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে গেলেন, তিনি যদি তাদের ফিরিয়ে না আনতে পেরে পাশাপাশি 3টি পক্ষের সাথে যুদ্ধ জড়িয়ে গেলেন, অথচ ফলে এটি তো ইসরায়েলের বাইরে তো নেতানিয়াহু নিরাপদই নয়। সুতরাং যুদ্ধটি চালিয়ে যাওয়ার ব্যাপারে নেতানিয়াহু সরে আসার তার কোনো আপাতত কোনো পথ খোলা নেই। তবে এটি ধারণা করা হচ্ছে যে যেহেতু যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে আছে এই যুদ্ধে, যে তারা সরাসরি অংশগ্রহণ করতে চাচ্ছে না, ইসরায়েল হয়তো ত্রিমুখী সংঘাতকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখবে, কিন্তু সরাসরি মিডল ইস্ট এসকেলেশন হয় এরকম কোনো আঘাত প্রতিঘাত ইসরায়েলের পক্ষ থেকে হয়তো নেওয়া হবে না। বিশ্লেষকরা আপাতত এটিই বলছেন। শাফিন, সতীর্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়ে এই তথ্যগুলো শেয়ার করার জন্য। আমাদের সঙ্গে সহকর্মী সতীর্থ কর্মকার যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা নিয়ে সবশেষ।